দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য? এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি, সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম, তার কথা। তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি গড়তে চান? এখন আবার উস্কানি দিচ্ছেন ভারতের বিভিন্ন অংশ দখল করে একটা বৃহৎ বাংলাদেশ পরিকল্পনার, বৃহৎ বাংলাদেশ গড়ার। কি প্রয়োজন এগুলোর? কেন এগুলো করা হচ্ছে? এবং ভারতের এই যে বিভিন্ন অংশ দখল করে যে কোনো বাংলাদেশ, নতুন কোনো বাংলাদেশ গড়া সম্ভব নয় এই একবিংশ শতাব্দীতে, তিনি খুব ভালো করে জানেন, কিন্তু উস্কানি দিচ্ছেন। যেমন ভারত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তিনিও উস্কানি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু এই উস্কানিটা কোত্থেকে আসছে? আমরা যেমন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলি, বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে কি আমরা এখানে নিয়ে আসতে পারি না আইএসআই এর কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এগুলো স্পষ্ট করা প্রয়োজন। কাদের ইন্ধনে, কাদের মদদে এইসব পরিকল্পনার কথা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে? স্পষ্ট করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে, আমরা যদি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ঠিক একইভাবে আইএসআই এর পরিকল্পনা কিংবা পাকিস্তানের কোনো মদদ আমরা মেনে নিতে পারি না। ভারতের আধিপত্যবাদের বিষয়টি যেমন আমরা বিশ্বাস করি বলতে আমরা তারা এটি করতে চায়, আমরা সেটা মনে করি, ঠিক একইভাবে আমরা মনে করি পাকিস্তানের খেলাও এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। তিনি যে নতুন একটি বৃহৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা প্রকাশ্যে নিয়ে আসলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে, সেখানে যে মানচিত্রটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন। সেখানে কি বলা হচ্ছে আমি একটু বলি আলোচনার স্বার্থে আবারও, যদিও অনেকে এরই মধ্যে বলেছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে তিনি যা বলতে চেয়েছেন এবং যে ম্যাপটি উপস্থাপন করেছেন, যদি এই ম্যাপটি তার নিজের নয়, এটি 1947 দেশভাগের সময় বা তার আগে যোগেন মণ্ডল, আবুল হাসিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী সহ অনেকেই এই ধরনের বাংলাদেশ বা নতুন একটি ভূখণ্ডের তারা স্বপ্ন দেখেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আজকে 1947 থেকে প্রায় 75-80 বছর পরে এসে এখন আবার সেটি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মাহফুজ আলম তিনি নিজেও জানেন এটি সম্ভব নয়, কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। ওই যে বললাম, কাদের ইঙ্গিতে, কাদের মদদে এই উস্কানি দেওয়া হচ্ছে? কারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? সবাই, ভারত, পাকিস্তান, সবাই, এবং তারই অংশ। যদি মাহফুজ আলমরা বলে থাকেন যে ভারতের ষড়যন্ত্র অংশ আওয়ামী লীগ, তাহলে পাকিস্তানের ষড়যন্ত্র অংশ কারা? এবং এই যে সরকারের উপদেষ্টা পদে থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার যে মানসিকতা যে মানুষের, তিনি আবার মাস্টার মাইন্ড হন কিভাবে? যাকে আবার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সারা বিশ্বের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতেই পারেন মাস্টার মাইন্ড, কিন্তু তার মাস্টার প্ল্যানটা আসলে কি? বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? যা নানান ধরনের সিমটম আমরা দেখছি, এগুলো স্পষ্ট করে বলতে হবে। তিনি তার স্ট্যাটাসে আরো যেটি বলেছেন যে এই রাষ্ট্রের জন্মদাগ, অর্থাৎ বাংলাদেশের এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে।
দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে আছি। এই যে তিনি বললেন জন্মদাগের কথা, তিনি তো বাংলায় বোঝেন না, তিনি তো মিনিংই বোঝেন না। তিনি আবার বিপ্লবী হন কিভাবে? বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে? জন্মদাগ কি কখনো সরানো যায়? আর এই জন্মদাগ সরাতে গিয়ে তিনি 75 এবং 24-এর ঘটনা উল্লেখ করেছেন। 75-এর কথা উল্লেখ করেছেন খুব ভয়ঙ্করভাবে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতি খুনি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, সেটিকেই প্রকাশ্যে সমর্থন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা কোন ভয়ঙ্কর আরেকটা অবস্থার মধ্যে যেতে চলেছি। ভাইরে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলেই, যার মানে নিজেও জানেন না, শুধু শব্দ চয়নের মাধ্যমে বাক্যের মালা গাঁথলেই বিপ্লবী হওয়া যায় না। আবার কোন ধরনের বিপ্লবী? তিনি এই স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলেন, যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগোতে পারেন না, তিনি আবার কিসের বিপ্লবী? বিপ্লবী তো কম দেখেনি এই দেশে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে চরম ঝুঁকির মধ্যে। এবং ভারত যে চক্রান্ত নিয়ে এগোচ্ছে, সেই চক্রান্তে ঘি ঢালা হচ্ছে আগুন জ্বালাতে। ভারত এরকম একটি অখণ্ড মানচিত্র নির্মাণ করেছিল। ভারতের চরম হিন্দুত্ববাদী সংগঠন RSS, তার যে অনুসারী দল বিজেপি, তাদের নেতৃত্বে যে মানচিত্রের মধ্যে ছিল ভুটান, নেপাল, চীনের বিভিন্ন অংশ, বাংলাদেশ সহ আরও বিভিন্ন অংশ অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। পারবে কখনো তা করতে? সম্ভব না। এগুলো শুধু উত্তেজনা, উন্মাদনা, উস্কানি তৈরি করা যায়। মাহফুজ আলম ঠিক সেই কাজটি করছেন। তিনি যে মানচিত্রের কথা বলেছেন, তার মধ্যে কি আছে? তার মধ্যে ভারতের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কলকাতা যে 7 সিস্টার্স অঞ্চল, 7 সিস্টার্সে মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, যে 7টা রাজ্য ভারতের, সেইগুলো দখল করে তিনি মানচিত্র, মানে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমাদের দরকার নেই এইসবের, আমরা যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। শুধু সেটুকুকে যদি একটা নিশ্চিত ভূখণ্ড হিসেবে আমরা রাখতে পারি, তাতেই আমাদের চলবে। এত বিপ্লবের দরকার নেই। কে দিয়েছে আপনাকে এত বিপ্লবের বাণী শোনানোর? কে দিয়েছে সব বাংলাদেশকে বিস্তার করার, বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর এই অধিকার কে দিয়েছে? যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। আমরা তো গত কয়েকদিন দেখছি বারবার বিপ্লবের অজুহাত দেন, বসে গেছেন উপদেষ্টার চেয়ারে। বিপ্লবকে একা করেছেন আপনারা? এটা কি বিপ্লব নাকি? যেই চেতনার মধ্যে কোনো ধরনের কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা থাকবে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা থাকবে না, তা নিয়ে কোনো উচ্চাবাচ্য করা হবে না, শুধু কথা বিপ্লব বললেই হবে। এটা স্রেফ একটা গণ অভ্যুত্থান, একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। যেই আন্দোলনে, যেই গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি ছিল, কৃতিত্ব শুধু আপনারা নিতে চাইছেন, আর সেটি নিয়ে দখল করে বসে আছেন রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে বসে আছেন। আবার তার সেই স্ট্যাটাস আবার শেয়ার করে নাকি সার্জিস আলমদের মতন সমন্বয়করা। শুনতে পেলাম তিনিও ডিলিট করে ফেলেছেন। সবকিছুর কাছে সীমা থাকা দরকার। সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন, এখন যা ইচ্ছে তাই করবেন। কত ভয়ঙ্কর একটা বিষয় আপনি করেছেন, তাকে নিজে বুঝতে পারছেন বিধায় তো স্ট্যাটাসটি ডিলিট করেছেন। এবং শুধু এটি নয়, এর আগেও আমি তো বললাম প্রথম দিকে কি সব কথাবার্তা বলছেন একের পর এক। এমন একটা মানুষ সরকারের পার্ট হয়ে বসে আছে, নিশ্চয়ই তিনি ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষমা চাইলেও কি তার অপরাধ শেষ হবে? এটি তো ভারত লুফে নেবে, কাজে লাগাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। বিপ্লব করতে হয় সরকারের বাইরে গিয়ে বিপ্লব করেন, বিপ্লব করতে হয় উপদেষ্টা পদের চেয়ার ছেড়ে বিপ্লব করুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অবশ্যই ভারত এবং পাকিস্তান দু রাষ্ট্রের সম্পর্কেই এই দেশ আমাদের, স্বাধীন রাষ্ট্র আমাদের। আল্লাহ হাফেজ।
ভালো থাকুন সবাই।